I hope all of you are well. Stay safe and stay at home. আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা, তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাস এখন হচ্ছে না, কবে ক্লাস শুরু হবে বা কলেজ কবে খুলবে সেটাও আমরা এই মুহূর্তে জানি না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু বাড়িতে তো বসে থাকলে হবে না, পড়াশুনোগুলো কন্টিনিউ করে যেতে হবে। তো সেই যেহেতু কন্টিনিউ করে যেতে হবে, তার জন্য আমরা আর কি তো তোমাদের এইরকম অনলাইন ক্লাস বা অনলাইন ভিডিও আপলোডের মাধ্যমে চেষ্টা করছি যে তোমাদের যাতে সুবিধা হয়। তো নর্মালি তো আমি অলরেডি তোমাদেরকে ক্লাসে যখন ট্যাক্সোনমির ইন্ট্রোডাকশান এগুলো তোমাদের স্টার্ট হয়ে গেছিলো, এগুলো পড়ানো হয়ে গেছিলো। তো আজকে যে জিডিএসসির জন্য অর্থাৎ সেমিস্টার 2 আমরা CC2 এর ইউনিট 11 অর্থাৎ যে ক্লাসিফিকেশান যে চ্যাপ্টারটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যে ইউনিট 11 ক্লাসিফিকেশানের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা আজকে প্রথম স্টার্ট করছি। তো নর্মালি তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে প্রথমেই বলা রয়েছে, দেখবে যে টাইপস অফ ক্লাসিফিকেশান। কি বলা রয়েছে? টাইপস অফ ক্লাসিফিকেশন। তো এই যে ক্লাসিফিকেশনের টাইপস, তো ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা বলেইছিলাম অলরেডি যে ট্যাক্সোনমির ক্ষেত্রে 3টে কম্পোনেন্টস মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ট্যাক্সোনমি কম্প্রাইজেস অর কম্পোজড অফ 3 components, and the 3 components are, that is nomenclature, identification, nomenclature and ক্লাসিফিকেশন। তো নর্মালি আমরা নোমেনক্লেচার বা আইডেন্টিফিকেশন সম্পর্কে কীভাবে কী করা হয় সেগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ক্লাসিফিকেশন বা হোয়াট ইজ ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট অফ প্ল্যান্টস ইনটু দ্য ডিভিশন, সাবডিভিশন, ফাইলাম, সিরিজ, অর্ডার, ফ্যামিলি, অল দ্য লোয়ার র্যাঙ্ক অফ ট্যাক্সা, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে ক্লাসিফিকেশন। তো নর্মালি যে কোনো ট্যাক্সোনমিস্ট বা বটানিস্ট বা সায়েন্টিস্টরা যে বিভিন্ন যে প্ল্যান্টসগুলো রয়েছে, সেটা অ্যালগি থেকে স্টার্ট হতে পারে, সেটা একদম অ্যাঞ্জিওস্পার্ম অবধি। তো আমরা অলরেডি আমরা যখন আগের ক্লাসে যখন অ্যালগি ক্লাসিফিকেশান, ফাঙ্গি ক্লাসিফিকেশান, ব্রায়োফাইট, টেগোফাইট, জিমনোস্পার্ম সবার যেরকম ক্লাসিফিকেশান করেছো, তাদের নির্দিষ্ট ক্যারেক্টার ওয়াইজ তাদেরকে আলাদা আলাদা ক্লাস বা আলাদা আলাদা অর্ডার বা আলাদা আলাদা ফ্যামিলির মধ্যে তাদেরকে ভাগ করা হয়েছিল। ঠিক সেরকমভাবে অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ যে গুপ্তবীজী উদ্ভিদ, যেগুলো মেনলি আমরা আমাদের চারিপাশে প্রচুরভাবে দেখতে পাই সবসময়, সেই ধরনের প্ল্যান্টগুলোকেও কিন্তু ক্লাসিফাই করা হয় বা ক্লাসিফাই করা হয়েছে। নর্মালি যে সমস্ত ট্যাক্সোনমিস্টরা এই ক্লাসিফিকেশন প্রসেসটাতে ইনভলভ ছিল, সেই সমস্ত ট্যাক্সোনমিস্টদের সম্পর্কে এবং তাদের ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে আমাদের সিলেবাসে যেটুকু ইনক্লুডস আছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথম যখন বলা হয়েছিল, যে তোমাদের সিলেবাসে বা কোর্স কন্টেন্টে দেখবে ডাইরেক্টলি লেখা আছে টাইপস অফ ক্লাসিফিকেশন। তো টাইপস অফ ক্লাসিফিকেশন, কত ধরনের ক্লাসিফিকেশনের টাইপস আছে? নর্মালি 3 ধরনের ক্লাসিফিকেশন টাইপস আছে। কত ধরনের ক্লাসিফিকেশন টাইপস? 3 ধরনের ক্লাসিফিকেশন টাইপস। নাম্বার 1, আর্টিফিশিয়াল। কি বললাম? আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। নাম্বার 2, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। Natural system of classification. And number 3, phylogenetic system of classification. তাহলে 3 types of classification are there. Number 1, artificial system of classification, natural system of classification, and the phylogenetic system of classification. So firstly, what is artificial system of classification? In this type of classification system, the plants are classified only few characters. The plants are classified only the few characters, like the number of stamens, or the adhesion or the cohesion of the stamens, or number of carpel, or number of floral parts, like number of sepal, number of petals. There are few characters, and no relationship among the plants are not considered here. তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কোনো রিলেশনশিপকে কিন্তু কোনো রকমভাবেই মর্যাদা দেওয়া হয়নি, বা কোনো রিলেশনশিপকে ধরে কিন্তু এই ক্লাসিফিকেশন সিস্টেমটা করা হয়নি। সেইখানে দাঁড়িয়ে এখানে কি যে কিছু ফিউ ক্যারেক্টার, মেনলি ফ্লোরাল ক্যারেক্টার, সব কিছুতে ক্ষেত্রে এখানে কোনো অন্য কোনো ক্যারেক্টারকে নেওয়া হয়নি, ফ্লোরাল ক্যারেক্টারকেই নেওয়া হয়েছে। সেই ফ্লোরাল ক্যারেক্টারগুলোকে নিয়েই কিন্তু এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা রেডি করা হয়েছে। তো নর্মালি ফ্লোরাল ক্যারেক্টার আমি বললাম যে নর্মালি তো স্ট্যামেন্সের ক্যারেক্টার বা স্ট্যামেন্সের নাম্বার, স্ট্যামেন্সের তো তোমার মানে অ্যাডিশন না কোহেশন, কি ধরনের স্ট্যামেনের মধ্যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে, মানে এরকম ক্যারেক্টার যাদের মধ্যে প্রেজেন্ট আছে। ইফ সাপোজ দ্য অ্যাডিশন, তোমরা এই টার্মগুলো অলরেডি প্র্যাকটিক্যাল করতে গিয়ে বেশ কিছু মরফোলজিক্যাল টার্ম তোমরা জেনেছো। যেমন আমরা বলতে পারি যে এপিপেটালাস স্ট্যামেন। তো নর্মালি এপিপেটালাস স্ট্যামেন মানে কি? এপিপেটালাস স্ট্যামেন মানে when the petals are united with the stamen, or the stamens are united with the
petals. This condition is known as epipetalous condition. তো নর্মালি সেই জায়গায় দাঁড়িয়ে তো এপিপেটালাস কন্ডিশনে তাহলে তারা কি করেছিল এই ক্লাসিফিকেশনে, যাদের ক্ষেত্রে এপিপেটালাস দেখেছিল তাদেরকেই একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছিল। তারপরে তারা কি দেখেছিল যে ফ্লাওয়ারের হোল অর্থাৎ যে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম গুলো রয়েছে সেগুলো কতগুলো সংখ্যায় রয়েছে, অর্থাৎ সেগুলো যদি ট্রাইমেরাস হয় তাদেরকে একটা গ্রুপে করেছিল, যদি পেন্টামেরাস হয় তাদেরকে একটা গ্রুপে করেছিল, টেট্রামেরাস হয় তাদেরকে একটা গ্রুপে করেছিল। তো এই ধরনের অনুযায়ী তারা কি করেছিল, তাদের এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে তারা এগিয়ে নিয়ে গেছিল। বাইকার্পিলারি হলে তাদেরকে একটা গ্রুপে রেখেছিল, মনোকার্পিলারি হলে তাদেরকে একটা গ্রুপে রেখেছিল, বা মোর দেন 2 কার্পেল যদি প্রেজেন্ট থাকে তাদেরকে একটা আলাদা গ্রুপে রেখেছিল। তারপরে নর্মালি পেটালস এর ক্ষেত্রে যেখানে সেপাল পেটালস আলাদা করে ডিস্টিংগুইশ করা যাচ্ছে তাদেরকে এমন একটা ক্যারেক্টারে রেখেছিল, আবার যাদের ক্ষেত্রে সেপালস বা পেটালস ডিস্টিংগুইশেবল নয় অর্থাৎ তাদেরকে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না তাদেরকে একটা নির্দিষ্ট ক্যারেক্টার আলাদা একটা গ্রুপের মধ্যে ঢুকিয়েছিল। তো এইভাবে কোনো রকম রিলেশনশিপ মেনটেন না করে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টার বা কিছু নির্দিষ্ট ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে যখন প্ল্যান্টস গ্রুপগুলোকে ক্লাসিফাই করা হয়েছিল তখন সেই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে আমরা বলছি হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর তোমাদের ক্ষেত্রে যেহেতু ডেফিনেশন ফর্মে এই কোশ্চেনটা আসতে পারে তাহলে তোমাদের কোশ্চেন আসবে হোয়াট ইজ আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর তার সঙ্গে আসতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল বা একটা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের নাম বলো। সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বলে দেবো যে লিনিয়ান সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ যেটা ক্যারোলাস লিনিয়াস যে সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা করেছিল সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের এক্সাম্পল। নেক্সট সেকেন্ড ওয়ান কি, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা, সেখানে কিন্তু রিলেশনশিপটাকে মেনটেন করা হয়েছিল, অর্থাৎ যে নর্মালি যে প্ল্যান্টসের নর্মাল এখানে যে সিস্টেম মানে ক্লাসিফিকেশন সিস্টেমটাতে যার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নর্মালি তাদের মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোও কিন্তু তার ফ্লাওয়ারিং ক্যারেক্টারের উপরই মেনলি বেস করে। মরফোলজিক্যাল বলতে বাইরে থেকে যে ক্যারেক্টারটাকে আমরা ডাইরেক্টলি দেখলেই বুঝতে পারবো। আমি যদি বলি জবা ফুল, তুমি ডাইরেক্টলি বলতে পারো জবা ফুলের 5টা সেপাল আছে, বা হিবিস্কাসের ক্ষেত্রে তুমি বলতে পারো 5টা পেটাল আছে, এদের এপিক্যালিক্স প্রেজেন্ট রয়েছে, তার মানে এইগুলো হচ্ছে এদের মরফোলজিক্যাল ক্যারেক্টার। বা তুমি যখন প্র্যাকটিক্যালি তোমরা করেছো ফ্লাওয়ারের বিভিন্ন সেকশন করেছো, সেকশন করে তোমরা বলেছো এর কার্পেল সংখ্যা কটা, এটা সিনকার্পাস না অ্যাপোকার্পাস, এর স্ট্যামেন সংখ্যা কটা, এদের স্ট্যামেন গুলো কত কিভাবে রয়েছে, সব কটা স্ট্যামেন সমান লেন্থের না আলাদা আলাদা লেন্থের। তাই এইরকম সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে, এবং তাদের শুধু সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা মরফোলজিকের উপর বেস করে নয়, শুধু যদি এটা যদি নর্মালি তাদের ক্যারেক্টারটা যখন ডিস্টিংগুইশ করা হয়েছিল তাদের রিলেশনশিপটাকেও খুব ভালোভাবে মেনটেন করা হয়েছিল। কি বললাম, তাদের রিলেশনশিপটাকেও খুব ভালোভাবে মেনটেন করা হয়েছিল। তাহলে এরকম ধরনের ক্লাসিফিকেশন অফ সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা যেটা আমাদের স্পোর্টস কন্টেন্টে রয়েছে এবং এটা আমরা ইলাবোরেট ওয়েতে পড়বো, সেটা হচ্ছে কি না বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কি বললাম, বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। নেক্সট যেটা রয়েছে 3 নাম্বার পার্ট, সেটা হচ্ছে কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। থার্ড নম্বর কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স বা যেটাকে আমরা আধুনিক বা উন্নত ক্লাসিফিকেশন সিস্টেম বলি, সেটা হচ্ছে কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো আমরা যখন তোমরা মাথায় রাখবে যে ফাঙ্গির যখন ক্লাসিফিকেশনটা পড়া হয়েছিল, সেই ফাঙ্গিতে আমরা হক্সওয়ার্থ এটলের ক্লাসিফিকেশনটা পড়েছিলাম। তাতে কিন্তু মানে নট অনলি ফাঙ্গি, ওর সঙ্গে তার রিলেটেড যে গ্রুপ অর্থাৎ স্ট্যামিনোফাইলা বা প্রোটোজোয়া এই ধরনের গ্রুপগুলোকেও কিন্তু ফাঙ্গির ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাড করা হয়েছিল। কেন অ্যাড করা হয়েছিল, কিসের বেসিসের উপর ডিপেন্ড করে, 18S রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ সিকোয়েন্সিং বিশ্লেষণের মাধ্যমে বা সিকোয়েন্সিং অ্যানালাইসিসের মাধ্যমে তাদের ক্লাসিফিকেশন সিস্টেমটা করা হয়েছিল। ঠিক ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনেও কিন্তু তাদের ইভলিউশন অর্থাৎ কে কার থেকে ইভলভ করেছে সেই ইভলিউশন ক্যারেক্টারটার উপর গুরুত্ব দিয়ে কিন্তু এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা তৈরি হয়েছে। ইফ যদি হয় যে নর্মালি ডাইকটিলেডন আর মনোকটিলেডন, তো আমাদের এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে যে ডাইকটিলেডন থেকে মনোকটিলেডন অর্থাৎ দ্বিবীজপত্রী থেকে একবীজপত্রী এসছে না একবীজপত্রী থেকে দ্বিবীজপত্রী এসছে। তাহলে এই যে রিলেশনটা অর্থাৎ তাদের ইভলিউশনটা অ্যাকর্ডিং টু ডারউইনিজম থিওরির উপর বেস করে তাদের ইভলিউশন অ্যানালাইসিস করে এবং তাদের জেনেটিক বেসিসের অ্যানালাইসিস করে যখন কোনো ক্লাসিফিকেশন সিস্টেম হয় এবং প্ল্যান্টগুলোকে তাদের নিজের আলাদা আলাদা ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়, তখন তাদেরকে আমরা কি বলবো
ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের বেস্ট এক্সাম্পল বা যদি এক্সাম্পল অনেক ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে, যেমন এংলার অ্যান্ড প্র্যান্টেলের ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে, যেমন আর্থার ক্রনকুইস্টের অর্থাৎ ক্রনকুইস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে। তো এগুলো হচ্ছে কি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ এদের নর্মালি কি ইভলিউশন অর্থাৎ কার থেকে কার উৎপত্তি, এদের ইভলভনেস তার উপর ডিপেন্ড করে কিন্তু কমপ্লিটলি এইটা কিন্তু বেস করে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা করা হয়েছিল। এবং ইভলিউশন যেহেতু সবচেয়ে মানে উন্নত ধরনের ক্লাসিফিকেশন সিস্টেমকে ডিনোট করে, তাই জন্য এটা খুব সহজেই বলা যায় যে দিস টাইপ অফ সিস্টেম অফ ক্লাসিফিকেশন এখনের ক্ষেত্রে অর্থাৎ ট্যাক্সোনমিস্টদের ক্ষেত্রে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাই সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইউজফুল। এবং এর ভুল যেটা আমরা মেরিটস ডিমেরিটস যে কোনো ক্লাসিফিকেশনের পড়ি, সেই অর্থে এদের ডিমেরিটস অনেকটাই কম দেন দ্য আর্টিফিশিয়াল অ্যান্ড দ্য ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো এবার যেহেতু ক্লাসিফিকেশনে তাহলে তোমাদের এইখান থেকে যে তিনটে প্রশ্ন, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কাকে বলে, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কাকে বলে, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কাকে বলে, তো আমি তোমাদেরকে মোটামুটি এগুলোকে ডিফাইন করে এগুলোর ক্যারেক্টারটাকে অল্প অল্প করে বলে দিলাম। তো এখান থেকে আবার নেক্সট কোশ্চেন এরাইজ করতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আর্টিফিশিয়াল আর ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অর দ্য ন্যাচারাল অর দ্য ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন অর দ্য আর্টিফিশিয়াল অর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন অর দ্য কম্পারেটিভ অ্যাকাউন্ট অর কম্পারেটিভ স্টাডি বিটুইন দ্য আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ফাইলোজেনেটিক। যদি 2 মার্কসের আসে কোনো প্রবলেম নেই, ডেফিনেশন লিখবে, দেন এক্সাম্পল লিখবে, সেটাকে একটু বলে দেবে। আর যদি এর থেকেও বেশি মার্কসের আসে, আশা করি আসবে না, তো যদিও 4 মার্কসের আসে, তখন সেই সিস্টেম অফ ক্লাসিফিকেশনের এক্সাম্পল তোলে যে এটার ইভলিউশন কিভাবে হয়েছিল, এটার তো ইভলিউশন দেখাই হয়নি, এরকম ধরনের ডিফারেন্সগুলো তৈরি করবে। তবে এগুলো তোমরা যদি নিজেরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ আমাদের বিভিন্ন রেফারেন্স বই আছে, নেট সার্চ করে তুমি দেখতে পারো, তাহলে এইগুলো কিন্তু তৈরি করা তোমাদের জন্য খুব ইজি হবে। তো নর্মালি এর পরবর্তী ক্ষেত্রে যদি তৈরি করতে অসুবিধা হয় তো আমরা তো আছি, আমি নিশ্চয়ই বলে দেবো। তাহলে নর্মালি এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো অ্যারাইজ করতে পারে। নেক্সট তোমাদের সিলেবাসে দুটো সিস্টেম অফ ক্লাসিফিকেশন, একটা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অলরেডি আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি, বেন্থাম এন্ড হুকারের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে তোমার হচ্ছে ক্রনকুইস্ট, আর্থার ক্রনকুইস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই দুটো ক্লাসিফিকেশন সিস্টেম কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে এবং মাথায় রেখে দিও, পরীক্ষায় কিন্তু এই ক্লাসিফিকেশন সিস্টেম থেকে কিন্তু একটা লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সবই কিন্তু পরীক্ষায় থাকে। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমরা কোনো না কোনো কোশ্চেন কিন্তু মানে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন থেকে তোমরা কিন্তু পাবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নর্মালি কি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নর্মালি কি, তাহলে আমরা কোনটা বলছি, বেন্থাম এন্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে আমরা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের সঙ্গে তুলনা করছি, বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের এক্সাম্পল যেটা সেটা হচ্ছে কি বেন্থাম এন্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো নর্মালি বেন্থাম এন্ড হুকার এখানে যে ক্লাসিফিকেশন সিস্টেমটা করেছিল, সেই ক্লাসিফিকেশন সিস্টেমটাকে নর্মালি তারা কি করেছিল, তারা নর্মালি ফিনেরোগ্যামস অর্থাৎ যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সিড বিয়ারিং প্ল্যান্টস তাদের উপর মেইনলি ক্লাসিফাই করেছিল। আমরা নর্মালি জানি যে আমাদের প্ল্যান্ট কিংডমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ক্রিপ্টোগ্যামস, ফেনারোগ্যামস। ক্রিপ্টোগ্যামসের মধ্যে থ্যালোফাইট, যার আন্ডারে মেইনলি অ্যালগি পড়ে, তাছাড়াও ব্রায়োফাইট, টেরিডোফাইট এগুলো পড়ে, এগুলো সবই ক্রিপ্টোগ্যামস মানে বাংলায় যেটাকে আমরা অপুষ্পক বলি। আর ফেনারোগ্যামস মানে হচ্ছে সপুষ্পক, অর্থাৎ তাদের ক্ষেত্রে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা হচ্ছে নর্মালি তোমার জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি, আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি। তাহলে নর্মালি এটা মাথায় রাখতে হবে, তাদের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশনে, সেই সিস্টেম অফ ক্লাসিফিকেশনে তারা যে ভাগটা করেছিল সেই ভাগটা নর্মালি করেছিল হচ্ছে কার উপর, মানে সেটা হচ্ছে ফেনারোগ্যামসের উপর। তো নর্মালি তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় লিখতে দেয় রাইট দ্য ফুল নেম বা ফুল ফর্ম অফ বিএনএইচ। তো অনেকে এটা নর্মালি বেন্থাম এন্ড হুকার বলে লিখে আসে। তো বেন্থাম এন্ড হুকার বললে কিন্তু এখানে হবে না, এই সায়েন্টিস্টদের পুরো নাম বলতে হবে। এখানে বি স্ট্যান্ডস ফর জর্জ বেন্থাম and H stands for, B stands for George Bentham and H stands for Joseph Dalton Hooker.
এইচ স্ট্যান্ডস ফর জোসেফ ডাল্টন হুকার। তাহলে বেন্থাম এন্ড হুকারের ক্ষেত্রে তাদের যদি পুরো নাম যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো, জর্জ বেন্থাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। তো নর্মালি এরা দুজনেই হচ্ছে ইংলিশ বটানিস্ট ছিল। তারা নর্মালি এটা তোমরা মাথায় রাখবে যে এরা কিন্তু দুজনেই কিন্তু তোমার রয়্যাল বটানিক গার্ডেন, যেটা কিউতে অবস্থিত, সেই বটানিক গার্ডেনের সঙ্গে কিন্তু এরা রিলেটেড ছিল ডাইরেক্টলি। অর্থাৎ তারা এখানে কিন্তু হার্বেরিয়ামের যে কাজকর্ম বা বটানিক গার্ডেনের যে কাজকর্ম সেখানে কিন্তু তারা সায়েন্টিস্ট হিসাবে কাজ করতে এবং তারা অনেকগুলো পোস্ট এখানে হোল্ড করেছিল। তো তারা দুজনেই কিন্তু এর সঙ্গে রিলেটেড ছিল। তো নর্মালি তারপর হচ্ছে যখন কোনো ক্লাসিফিকেশন বা কোনো একটা সিস্টেম যখন পাবলিশ করা হচ্ছে, সেই সিস্টেম অফ পাবলিকেশনটা কোথায় করা হয়, নিশ্চয়ই কোনো না কোনো বইতে পাবলিশ করা হবে। তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমাদেরকে পাবলিকেশন অফ বুকস নামটাও কিন্তু জানা জরুরি। তাহলে পাবলিকেশন অফ বুক জেনেরা প্ল্যান্টারাম। তাহলে বুকটার নাম কি, জেনেরা প্ল্যান্টারাম। তাহলে এই বুকটাতে এই বেন্থাম এন্ড হুকারের সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে কি করা হয়েছিল, ডিসকভার করা হয়েছিল, বা এটা নর্মালি 3 ভলিউমসে ডিসকভার হয়েছিল। 3টে আলাদা আলাদা ইউনিটসে বা 3টে আলাদা আলাদা ভলিউমসে এটাকে ডেসক্রাইব করা হয়েছিল এবং অলমোস্ট 1862 থেকে 1883 অবধি এই টোটাল ইয়ারটা, এই টোটাল প্ল্যান্টগুলোকে ক্লাসিফাই করতে সময় লেগেছিল। নর্মালি কি বললাম, 1862 থেকে 1883 অবধি, এই অবধি কিন্তু এই সময়টা কিন্তু লেগেছিল যে টোটাল এই ক্লাসিফিকেশন সিস্টেমটাকে স্টাডি করতে। তো নর্মালি তাহলে এটা জর্জ বেন্থাম এবং জোসেফ ডাল্টন হুকার এই দুজন সায়েন্টিস্ট এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে করেছিল বা পাবলিশ করেছিল। যারা দুজনেই বটানিস্ট ছিল, ইংলিশ বটানিস্ট ছিল এবং তাদের নর্মালি রয়্যাল বটানিক গার্ডেন কিউ এদের সঙ্গে এর সঙ্গে এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং তাদের যে বুক অফ পাবলিকেশন, অর্থাৎ যে বইতে তাদের এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা পাবলিশ হয়েছিল, সেই বুকটার নাম কি, জেনেরা প্ল্যান্টারাম, এবং এটা 3টে ভলিউমসে পাবলিশ হয়েছিল এবং এটা পাবলিশ করতে অলমোস্ট 1862 থেকে 1883 এই সালটা কিন্তু পুরোটাই কিন্তু লেগেছিল তাদের এই টোটাল ক্লাসিফিকেশন সিস্টেমটা পড়তে। তাহলে নর্মালি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই যে আমরা যে হায়ারার্কি গুলো পড়ি তাতে আমরা নর্মালি প্রথমে সবচেয়ে উপরে রাখি হচ্ছে কিংডম, কিংডমের পরে রাখি হচ্ছে আমরা ডিভিশন ইন কেস অফ প্ল্যান্টস আর ফাইলাম ইন কেস অফ অ্যানিম্যাল। তো নর্মালি আমরা ডিভিশন রাখি, দেন ক্লাস, সাব ক্লাস, দেন অর্ডার, দেন ফ্যামিলি, দেন জেনাস, দেন স্পিসিস। এটা আমরা জানি লিনিয়ার হায়ারার্কি বা হায়ারার্কির যে আধুনিক যে মতামত বা যেভাবে ট্যাক্সোনমিক র্যাঙ্কগুলোকে ধাপে ধাপে সাজানো হয়েছে সেগুলোকে এই অর্ডারে রাখা হয়েছে। কিন্তু একটা জায়গায় এখানে ছোট্ট করে একটু পার্থক্য আছে। অর্থাৎ যখন বেন্থাম এন্ড হুকার যখন করেছিল তারা ফ্যামিলিকে ন্যাচারাল অর্ডার বলেছিল এবং তারা যে অর্ডার ছিল, যেটা অর্ডার, সেটাকে তারা কোহর্ট বলেছিল। মাথায় রাখবে তাদের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটাকে তারা কোহর্ট বলেছিল এবং বর্তমানে এখন যেটা ফ্যামিলি, আমরা যেমন খুব সহজে তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করছো আমরা সোলারেসি, ব্রাসিকাসি, অ্যাস্টেরেসি, ল্যামিয়েসি এরকম ধরনের ফ্যামিলির নামগুলো বলতাম। তো তারা সেই ফ্যামিলিগুলোকে তারা মোটামুটি ফ্যামিলিগুলোকে তারা কি বলতো না, ন্যাচারাল অর্ডার। তাহলে মাথায় থাকবে বেন্থাম এন্ড হুকারের সিস্টেম তোমরা অবভিয়াসলি এটা তোমরা জানো বা দেখেছো। যখন তোমরা কোনো একটা প্ল্যান, ধরো সোলানাম নাইগ্রাম বা ন্যাস্টাসিয়াম ইন্ডিকাম, তোমরা মোরাললেস এই প্ল্যানগুলোর সবাই ডিসেকশন করেছো প্র্যাকটিক্যাল ক্লাসে এবং তখন তোমাদের লাস্টে সিস্টেমেটিক পজিশন লিখতে বলা হয়েছিল এবং সেই সিস্টেমেটিক পজিশনটা কার অনুযায়ী বা কার অ্যাকর্ডিং টু কার অর্ডারে লিখতে বলা হয়েছিল না, এই বেন্থাম এন্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশনের অর্ডারে লিখতে বলা হয়েছিল। তো তখন সেই জায়গায় তোমরা গিয়ে ওখানে কিন্তু ফ্যামিলির জায়গায় দেখবে, খুব খেয়াল করে দেখবে, ফ্যামিলির জায়গায় ওখানে ন্যাচারাল অর্ডার এটা মেনশন করা হয়েছিল। আর অর্ডারের জায়গায় যেটা তোমার সাফিক্সে ALES, এটা এটা লিখতেই হবে, এটা ICDN এর রুলস। ALES এই অর্ডারের জায়গায় যেটা, সেটাকে আমরা কিন্তু বলেছিলাম হচ্ছে ওখানে কোহর্ট বলেছিলাম। আর ফ্যামিলির নামের শেষে সাফিক্সে অবভিয়াসলি কি লিখতে হবে, ACEAE। যেমন আমি বলছি ল্যামিয়েসি, লাস্টে ACEAE আছে। আমি বলছি পোয়াসি, তাহলে লাস্টেও তাই আছে ACEAE। এটা হচ্ছে ICDN এর রুলস, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। নাও ইট ইজ কনসিডার্ড ICN, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। সেখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা আছে যে এই রুলস না ফলো করলে কোনো সিস্টেমেটিক পজিশন কিন্তু দাঁড়া করানো যাবে না। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তাহলে নর্মালি এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখানে বলছি যে তাহলে নর্মালি তারা জর্জ বেন্থাম এন্ড জোসেফ ডাল্টন হুকার জেনেরা প্ল্যান্টারাম নামক বুকে 3টে ভলিউমের মাধ্যমে 1862 থেকে 1883 এর মধ্যে টোটাল ক্লাসিফিকেশন সিস্টেমটাকে তারা ডিসকভার করেছিল। এবং তার সঙ্গে আরো বলা তাদের যে টোটাল যে ফ্যামিলি, আমি এখানে ফ্যামিলি বলছি বাট তাদের জন্য কি ছিল, ন্যাচারাল অর্ডার। সেই ক্লাসিফিকেশন সিস্টেমে
টোটাল 202টা ন্যাচারাল অর্ডার বা ফ্যামিলি ছিল। কটা? টোটাল 202টা ন্যাচারাল অর্ডার বা ফ্যামিলিকে তারা কনসিডার করেছিল এবং অলমোস্ট 97,205 স্পিসিসকে তারা কনসিডার করেছিল এই ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে। Exact figure I don't know, but more than 97,000 is obviously, so 97,000 to more than 97,000 স্পিসিস কে তারা কনসিডার করেছিল এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা তাদের যে স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশনটা এবার আমরা তোমাদেরকে চার্টের মাধ্যমে দেখাবো।